আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের উচ্চতর গণিতের ১১ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসটাতে 11.1 এর বেসিক প্লাস যত ধরনের অনুশীলনীর মধ্যে অঙ্ক ছিল সবগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা সমাধান করব হচ্ছে 11.2, বাট 11.2 এর মধ্যে আসলে কি কি টপিক আছে, তাই না? সেটা তো জানা দরকার। তো এটার মধ্যে আমরা আসলে দেখব যে আমরা যে স্থানাঙ্কগুলো শিখেছি, কার্তেশীয় সমতলে স্থানাঙ্কসমূহ ভুজ কোটি এটা দিয়ে গঠিত। তো এই ভুজ কোটি সমূহ ধরো একটা চতুর্ভুজের চারটা স্থানাঙ্ক দেওয়া হইলো, অর্থাৎ চারটা স্থানাঙ্ক এ বি সি ডি দেওয়া হইলো। এখন তোমাকে বলা হলো ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? তারপর তোমাকে বলা হলো যে ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া হইলো তিনটা শীর্ষবিন্দুর, তোমাকে বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আবার হইতে পারে এরকম যে ত্রিভুজ বাদ দাও, চতুর্ভুজ বাদ দাও, হইতে পারে সেটা কি বলতো বহুভুজ। বহুভুজ মানে হচ্ছে ধরো পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, যে কোনো বাহু মানে যে কোনো মানে আটটা শীর্ষবিন্দু বা পাঁচটা শীর্ষবিন্দু বা ছয়টা শীর্ষবিন্দু, চারটার বেশি হইলেই সেটাকে আমরা বহুভুজ বলবো। তাহলে এই বহুভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতে পারে। তাহলে এই অধ্যায়টাতে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি হচ্ছে কি, তোমরা জানো যে যে কোনো একটা ত্রিভুজের, ধরো একটা ত্রিভুজ হলো এই যে এরকম এ বি সি। ধরো একটা ত্রিভুজ হলো কি এ বি সি, ধরো এটা হলো এ বি সি, তাই না? আচ্ছা, এখন তুমি এটা এটা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবে? এটা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো, এটা যদি এইচ হয় তাহলে কি হবে বলো তো? এই যে এটা হলো আমাদের ভূমি, আর এইচ হইলো উচ্চতা। এটা এইচ কি? উচ্চতা। তাহলে ক্ষেত্রফল আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু ভূমি। এটাকে যদি আমরা হচ্ছে, আচ্ছা, হাফ ইন্টু ভূমি লিখি, ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এটা গেল। এখন যদি হয় সমবাহু ত্রিভুজ, তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়? আচ্ছা, দেখো, সমবাহু একটা ত্রিভুজ যদি তোমাদের একে দেখাই, সমবাহু ত্রিভুজ কখনো দেখছো? সমবাহু ত্রিভুজ হলো যাদের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। আমি জানি না আমার সমান হবে কিনা, বাট আমি ধরে নিব যে প্রত্যেকটা বাহু সমান। এই যে এটাও সমান, এটাও সমান, এটাও সমান। বাহুর নাম দিই এ বি সি। তাহলে সমবাহু ত্রিভুজ কখন হবে? যখন এ বি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান সি এ বা এসি বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আমরা যদি বলি যে প্রত্যেকটা বাহুই হচ্ছে, ধরি আমরা এ এ এ, ঠিক আছে, তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কি হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি বলতো? √3/4 এ স্কোয়ার, তাই না? আচ্ছা, ভালো কথা। তো তারপরে আমাদের আর কি বাহু, আর কি ধরনের ত্রিভুজ হইতে পারে? সমদ্বিবাহু ত্রিভুজ হইতে পারে, তাই না? তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, খেয়াল করো, সমদ্বিবাহু ত্রিভুজ হলে তখন কি হবে বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ হলে তখন দুইটা বাহু সমান হবে। লাইক এই যে ধরো, এই যে দুইটা বাহু, তাহলে আমি বলি এটা যদি হয় এ শীর্ষবিন্দু, এটা যদি হয় ত্রিভুজের বি শীর্ষবিন্দু, আর এই যে ত্রিভুজের সি শীর্ষবিন্দু, এই ক্ষেত্রে তোমার এই দুইটা বাহু হচ্ছে সমান। তাহলে দুইটা বাহু সমান বাহুকে আমি ধরি হচ্ছে এ, আর যেটা হচ্ছে অসমান বাহু সেটাকে যদি আমি ধরি বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কি হয়? যারা জানো আমাকে জানাই দিবা কমেন্টে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা হয় আহ রুট ওভার, আচ্ছা কি হয়, এটা হয় হচ্ছে আহ আচ্ছা কি হয় এখানে? রুট ওভার হচ্ছে 4 a মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তাই না? আর এখানে কি হয়? b/4। এরকমই তো হওয়ার কথা, তাই না? এরকম হওয়ার কথা না? আম, হ্যাঁ, b/4, 4a²। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে যে গ্যাঞ্জামটা লাগছে, 4a², 4a² মাইনাস হচ্ছে b। তাহলে এই গেল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে তোমাদের আরেক রকম ত্রিভুজ কি হতে পারে বলতো? বিষমবাহু ত্রিভুজ হয় না, যার হচ্ছে বলতো তিনটা বাহুই হচ্ছে কি বলতো? তিনটা বাহুই অসমান। ধরো এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু। তাহলে এখানে ধরো এ শীর্ষবিন্দুর বাহুটাকে আমি ধরি হচ্ছে এ বাহু, বি শীর্ষবিন্দুর বিপরীতে যে বাহুটা আছে সেটাকে আমি ধরি বি বাহু, সি শীর্ষবিন্দুর বিপরীতে যে বাহুটা আছে সেটাকে ধরি আমি সি বাহু। এখন এদের
পরিসীমা যদি আমি ধরি হচ্ছে 2s ইকুয়াল টু হবে a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এই আলোচনাটার পরে আসি। আগে বলি যে আমার এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো s ইন্টু রুট ওভার s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, যেখানে এই s a হইল এই যে এই বাহুটা, বি হইল আরেকটা বাহু, সি হইল আরেকটা বাহু, আর এই যে s দেখতে পাচ্ছ এখানে, এখানে s হইল অর্ধ পরিসীমা। s হলো কি? অর্ধ পরিসীমা। তাহলে পুরা পরিসীমা, তাহলে ত্রিভুজটার পরিসীমা কি হবে? 2s হবে না? তাহলে ত্রিভুজটার পরিসীমা হবে 2s। 2s সমান সমান কি বলতো? a প্লাস বি প্লাস সি। তাহলে কখনো যদি এখান থেকে s এর মান বের করতে বলে তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হবে। বুঝতে পারলা? ভালো কথা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এটুকু আমরা আশা করি বুঝতে পারলাম, তাই না? এবার আমরা চলো যে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে যেহেতু আলোচনা করছিলাম, তাহলে আমাদের সেদিকে মনোযোগী হওয়া দরকার। আমি একটু মুছে ফেলি, তোমরা তুলেছো? আচ্ছা, তুলে নাও। তাহলে পরবর্তীতে আমরা কি করব? পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে কি বলতো? পরবর্তীতে আলোচনা করব যে একটা ত্রিভুজের, দেখো একটা ত্রিভুজের যদি তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকে, ধরো এই আমার ত্রিভুজটা, এই ত্রিভুজটা এই যে এ, এই যে বি, এই যে সি। এ হইল x1 y1, ঠিক আছে? বি হইল ধরো, আচ্ছা এখানে এ দিব কারণ আমি বলতেছি, দেখো এ বি সি। আচ্ছা, তোমরা কি জানো যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলো তো? রাইট, তাই না? নাকি ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এমনে না? আচ্ছা, নাকি এমনে ঘুরে? কেমনে ঘুরে? ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে বলো তো? এরকম হবে। দেখো, এই যে যদি একটা ঘড়ি হয়, ধরো এই হচ্ছে 12, এই হলো তোমার 6। আচ্ছা, ধরো এখন হচ্ছে তিনটা কাঁটা থাকে, একটা ঘন্টার, একটা হলো এরকম, আর একটা হলো সেকেন্ডের কাঁটাটা ধরো বড়, ঠিক আছে? এবার ধরো ঘন্টার কাঁটাটা আর একটু ছোট। আচ্ছা, এখন চিন্তা করো এই ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরবে? আমরা দেখি না যে ঘড়ির কাঁটাগুলো এই যে এইভাবে করে ঘুরে, এই যে এইভাবে। তাইলে আমরা এই ম্যাথগুলো যখন করব, তখন আমরা সবসময় মানে চিন্তা করব যে আমার এই যে যে স্থানাঙ্কগুলা, এগুলা কোন দিকে আছে বলো তো? এগুলা এইভাবে ঘুরতেছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তখন আমাদের এই সূত্রগুলো কার্যকর হবে। আচ্ছা, তাহলে দেখো তিনটা স্থানাঙ্ক যদি আমি দেই, তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কি? যে এ বি সি, দেখো আমি কিন্তু এদিকে গেছি, এ বি সি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। আচ্ছা, তাহলে এ যদি হয় x1 y1, বি যদি হয় x2 y2, সি যদি হয় x3 y3। আচ্ছা, এখন এরকম তিনটা স্থানাঙ্ক যদি তোমাকে দেওয়া থাকে, আর যদি বলা হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হলো, দেখো এই যে হাফ ইন্টু মডুলাস অফ এই যে x1 y1, x2 y2, x3 y3, তারপরে কি বলতো? আবার x1 y1। তাহলে দেখো আমি কি করতেছি বলতো? এই যে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে যাচ্ছি, x1 y1, x2 y2, x3 y3, আবার ঘুরে x1 y1। এই যে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে আসলাম এবং মডুলাস দিলাম। এই মডুলাস দিয়ে বোঝাচ্ছি কি জানো? মডুলাস দিয়ে বোঝাচ্ছি যে আমরা তো ক্ষেত্রফলের মান কখনো নেগেটিভ করতে পারবো না, তাই না? ক্ষেত্রফল তো নেগেটিভ হতে পারে না। তাহলে মডুলাস চিহ্নটা দেওয়ার মানে বোঝায় তোমার ক্যালকুলেশন যদি ভিতরে নেগেটিভ এসেও থাকে, কি তাহলে সেটা নেগেটিভ হবে না। মডুলাস দিয়ে দিছি ধরো -5, ধরো এরকম আছে -5, তাহলে আমরা কি করব? এই -5 আমরা পাবো হচ্ছে +5। এটাই হচ্ছে মডুলাসের কাজ। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এটা ত্রিভুজ পেয়ে গেলাম। এখন যদি একটা চতুর্ভুজ হয়ে থাকে ভাইয়া এরকম, এই যে একটা চতুর্ভুজ হয়ে থাকে, তাহলে এটার অ্যান্টি ক্লকওয়াইজ কেমন হবে? এই যে এ এদিকে ঘুরবে, বি এদিকে ঘুরবে, সি এদিকে ঘুরবে, ডি। তাহলে এটা হবে x1, y1, বি হলো x2, y2,
সি হইল এক্স থ্রি কমা ওয়াই থ্রি, ডি হইল এক্স ফোর কমা ওয়াই ফোর। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে এখন দেখো আমার এই চতুর্ভুজটার ক্ষেত্রফল তাহলে কি হবে? চতুর্ভুজের ক্ষেত্রফল হবে, চতুর্ভুজের ক্ষেত্রফল হবে ওই সেম হাফ, এই যে মডুলাস অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স ফোর ওয়াই ফোর, এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখন কথা হইলো এগুলো তো লিখলাম, বাট এগুলো নির্ণয় করব কিভাবে, মানটা বের করব কিভাবে, তাই না? দেখো মানটা কিভাবে বের করব, মানটা বের করবে এইভাবে। প্রথমত এই যে এক্স ওয়ান, এই যে এইভাবে গুণ হবে, এইভাবে গুণ হবে, এইভাবে গুণ হবে, এইভাবে গুণ হবে। তাহলে আমি একটু লিখিত দেখো চলো তো, এই যে হাফ ইন্টু হাফ ইন্টু, খেয়াল করো আমি কি গুণ করলাম, এক্স ওয়ান ওয়াই টু এটা গুণ করলাম, প্লাস এক্স টু ওয়াই থ্রি, এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ফোর প্লাস এক্স ফোর ওয়াই ওয়ান, এই যে এগুলো যোগ করলাম না? আচ্ছা, যোগ করে এখন এইখানে একটা বিয়োগ চিহ্ন, তারপর আমি এই যে এইভাবে গুণ করব, দেখো এই যে এইভাবে গুণ করব, এই যে এইভাবে গুণ করব, এইভাবে গুণ করব, এইভাবে গুণ করব। তাহলে কি হয় দেখো তো, এরপরে হয় কি, এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স ফোর ওয়াই থ্রি প্লাস এক্স ওয়ান ওয়াই ফোর। তাহলে দেখো আমার এই যে ক্ষেত্রফল আমি নির্ণয় করব এই যে এই সূত্রটা ব্যবহার করে, তাহলে আমি এইভাবে করব। এখন তোমরা এইটাও এভাবে করে ফেলতে পারো, কিন্তু দেখো আমরা যদি করি তাহলে ঘটনাটা কি ঘটবে বলো তো? এই দেখো কি ঘটে, আমি দেখাই তোমাদের চোখের সামনে, চাক্ষুষ একদম সবকিছু সামনে দেখাই দিব। হ্যাঁ, দেখো এটা যদি আমি লিখি তাহলে আমার প্রথমত দেওয়া লাগবে হাফ, এরপর আমি এই যে গুণ করব এইভাবে ডান কোনাকুনি। তাহলে কি করব, এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান। আচ্ছা, এবার মাইনাস, তাহলে আবার কিভাবে, এই যে এবার উপরের দিকে কোনাকুনি বা বাম দিকে কোনাকুনি, তাহলে এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স ওয়ান ওয়াই থ্রি, তাই না? হ্যাঁ, এই তো গুড। তাহলে আমরা এইভাবে করে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, এখন যদি তোমার বহুভুজ দেওয়া থাকে তাহলে বহুভুজের ক্ষেত্রফলও আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে জানো? দেখো একটা বহুভুজ যদি তোমাদেরকে এঁকে দেখাই, হুম, একটা বহুভুজ যদি তোমাদেরকে এঁকে দেখাই, দেখো বহুভুজগুলা কেমন হয় বলো তো? ধরো এই যে একটা শীর্ষবিন্দু এ, তারপরে ধরো এই যে একটা শীর্ষবিন্দু বি, তারপরে এই যে একটা শীর্ষবিন্দু সি, এই যে একটা শীর্ষবিন্দু ডি, তারপর এই যে একটা শীর্ষবিন্দু হচ্ছে ই। হ্যাঁ, এ বি সি ডি ই। তাহলে এই যে যোগ করে দিলাম, দেখো তো একটা শীর্ষবিন্দু, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে এটা একটা পঞ্চভুজ। তো পঞ্চভুজ তো চারটার বেশি, তাহলে বহুভুজ। তাহলে তুমি যদি এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও, তাহলে এই যে এদিকে ঘুরবে, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স ফোর ওয়াই ফোর, হ্যাঁ, এক্স ফাইভ ওয়াই ফাইভ। তাহলে এখন ঘটনাটা কি ঘটবে, তাহলে বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল কি করব, এই দেখাই আমি তোমাদেরকে, হাফ মডুলাস অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স ফোর ওয়াই ফোর, এক্স ফাইভ ওয়াই ফাইভ, আবার ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান। এইটা ক্যালকুলেশন করার সিস্টেমটা তো আমি দেখাই দিলাম। তাহলে ভাই আমাদের এটুকুই ছিল বেসিক আলোচনা সূত্র সমূহ নিয়ে। তাহলে আমরা এখন গাণিতিক সমাধানে চলে যাই, চলো। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথম যে অঙ্কটা দেখা যাচ্ছে এখানে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের, ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বলছে এ বি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে ভাইয়া এবং পরিসীমা নির্ণয় করতে বলছে, এটা তো হচ্ছে ছোটবেলার অঙ্ক।
তাহলে আমরা যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এটা যদি আমরা সলিউশন করতে যাই তখন কি হবে বলতো? এবি যদি বের করতে চাই তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কি হবে বলতো? এবি বাহুর দৈর্ঘ্য, এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা জানি যে কোটিদ্বয়ের পার্থক্য, তাহলে কোটিদ্বয় হচ্ছে কত? 0 - 0 হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের পার্থক্য 5 মাইনাস আছে সো -2 আছে সো কি হয়ে যাবে +2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলতো? 5 আর 2 যোগ করলে হয় 7, তার মানে কত? √7 7 কত? 49, 49, তাই না? আচ্ছা, এই বাহুর দৈর্ঘ্য বের করলাম। এবার যদি আমি বিসি বাহুর দৈর্ঘ্য বের করি, বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করি তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা কি হয় দেখো তো? বিসি, তাই না? খেয়াল করো, তাহলে কোটিদ্বয়ের পার্থক্য, কোটিদ্বয়ের পার্থক্য কত? 4 - 0 হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের পার্থক্য 1 - 5 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে 4 4 হলো কত বলো তো? 16 প্লাস এখানে হচ্ছে -4, তাহলে এটা কত হবে? 16, তার মানে হবে কত বলো তো? √32। ব্যাস। এবার হচ্ছে কি বলতো? সিএ, তাহলে সিএ আমি যদি বের করতে চাই, সিএ বাহুর দৈর্ঘ্য, তাহলে আমার ঘটনাটা কি ঘটবে? সিএ হইলেই দেখো তাহলে কোটি সিএ, তাহলে কোটি দ্বয়ের পার্থক্য হবে কত? 4 - 0 হোল স্কয়ার প্লাস ভুজ দ্বয়ের পার্থক্য, তার মানে কত? 1 -2 আছে সো কি হয়ে যাবে? 1 + 2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 16 হবে প্লাস 9 হবে, তার মানে √25। তাহলে কত হবে বলো তো? √25 সমান হলো 5। তাহলে এখন আমাদের কি করতে হবে বলো তো? ক্যালকুলেট করতে হবে আসলে। আচ্ছা, এই যে √49 এটার মান হচ্ছে 7, √32 এটার ভ্যালু হচ্ছে কত বলো তো? 4√2। আচ্ছা, এখন আমাদের ত্রিভুজের পরিসীমা বলছে, তাহলে আমরা জানি যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা কি বলতো? ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তিনটা বাহুর যোগফল। তাহলে এ বি হচ্ছে 7, বি হচ্ছে 4√2, সি এ হচ্ছে 5। তাহলে আমি যদি এটা যোগ করি তাহলে কত হয় বলো তো? 7 + 4√2 প্লাস প্লাস হচ্ছে 5, তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমি কত বলো তো? 17.65, 17.65 আমি এটা পাচ্ছি। বা আমি যদি তোমার ভ্যালুটা ক্যালকুলেটরে যেরকম আসছিল দেখো, 7 আর 5 কত বলো তো? 12 প্লাস হচ্ছে 4√2 একক। বুঝছো ভাইয়ারা? গুড। তাহলে এখন দেখো আমাকে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটার কি নির্ণয় করো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল আমি যদি নির্ণয় করতে যাই, দেখো আমি এইটাকে, এই যে এ, এই এ হচ্ছে কি বলো? তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে না? এ হচ্ছে -2 0, তারপরে হচ্ছে বি কত? 5,0, সি হচ্ছে 1,4। তাহলে এইটাকে যদি এর দুইটা স্থানাঙ্ক, এর ভুজকে আমি যদি ধরি x1, এর কোটিকে ধরি যদি y1, বি এর ভুজকে যদি ধরি x2, বি এর কোটিকে ধরি y2, বি এর ভুজকে ধরি হচ্ছে x3, বি এর কোটিকে ধরি হচ্ছে y3। তাহলে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু জানি আমি হচ্ছে হাফ। আমি কি করব বলো তো? এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো ওইটা ব্যাপার না, কারণ আমি তিনটা স্থানাঙ্ক দেখো আমি খালি এটা রোটেট করব। দেখো 2 0 5 0 1 4, এরপর আবার প্রথমটা লিখবো। এই যে অ্যান্টি ক্লকওয়াইজটা, যেগুলো মাথায় রাখার দরকার নেই, আমরা এইভাবে ক্যালকুলেট করব। তাহলে এখন আমি কিভাবে গুণ করব? এই যে ডান কোনাকুনি গুণ করব, তারপরে বিয়োগ করব কিভাবে? আবার এই সবগুলো যোগ করে বাম কোনাকুনি গুণ করে তারপর আমি বিয়োগ করব। দেখো আমি যদি অঙ্কটা করি তাহলে আমি কি করব? এখানে -2,0, তার মানে কত? এটা আলটিমেটলি 0 প্লাস 4 5 হচ্ছে কত? 20 প্লাস 1,0 হচ্ছে 0। এবার হচ্ছে এখানে মাইনাস, তাহলে 5,0 হলো 0 প্লাস 0,1 হচ্ছে 0 প্লাস 4 ইন্টু -2, তার মানে কত? এটা হয়ে গেল -8। ঠিক আছে? এই যে দেখো এখন কি করি? এই যে হাফ, তাহলে এখানে হচ্ছে 20, এই দেখো মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাস, তার মানে +8। তাহলে কত হলো বলো তো? হাফ ইন্টু হচ্ছে 28। আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো কত? 14। তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি কত বলো তো? 14 বর্গ একক। 14 বর্গ একক।
তাই না? আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফল কত? 14 বর্গ একক। বুঝলাম। এই যে যে পদ্ধতিটা আমরা করলাম, এই পদ্ধতিটাকে বলা হয় নির্ণায়ক পদ্ধতি। এই পদ্ধতিটাকে কি বলা হয়? নির্ণায়ক পদ্ধতি। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। তোমরা সবাই কিন্তু ক্লাসটা করার সময় দেখো, ক্লাস তুমি যেখানেই করো, ক্লাস তুমি যেখানেই করো, তোমার ওই মুহূর্তটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমার টিচার যেটা পড়াচ্ছে, তোমার ওইটা খাতায় নোট করতে হবে। তুমি যতই পারো না কেন, তুমি যতই পারো কেন, সেটা ডাজেন্ট ম্যাটার। তোমার খাতায় যতবার অঙ্ক করবা, যতবার কিছু লিখবা, তোমার পরীক্ষার হলে গিয়ে তোমার মাসেল মেমোরি তোমাকে পরীক্ষায় কারেক্টলি অ্যান্সার করে আসতে হেল্প করবে। সো তোমার কি করতে হবে? ক্লাস নোট করাটা অত্যন্ত জরুরি। আচ্ছা, তাহলে চলো পরবর্তী অঙ্কটাতে আমরা যাই। পরবর্তী প্রশ্নটা একটু পড়তে থাকো তো। অঙ্কের প্রশ্ন যত বেশি পড়বা, তত হচ্ছে কি হবে জানো? অঙ্কের প্রশ্ন যত বেশি পড়বা, তত তোমার অঙ্ক ভুলের সম্ভাবনা কমে যাবে, কারণ ইনফরমেশন মিস্টেকের কারণে আমরা অঙ্ক ভুল করি বেসিক্যালি। দেখো 3 নাম্বারটা কি দেওয়া আছে, দেখাও যে চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা হয়েছে বিন্দুগুলো একটা সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করো। চলো আমরা দেখি, আমরা এটা অঙ্কটা করি, ঠিক আছে? ওকে ফাইন, আমরা যদি একটু স্থানাঙ্কের মধ্যে বসানোর চেষ্টা করি, তাহলে কি পাপ হবে? পাপ হবে না। দেখো এক্স, এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, এটা হলো এক্স প্রাইম, এই হলো ওয়াই, আর হলো ওয়াই প্রাইম। আচ্ছা, এখন হচ্ছে এ ওয়ান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান, দেখো ওয়ান ওয়ান কোথায় থাকবে? ধরো এই যে ওয়ান, এই যে ওয়ান, তার মানে আমি পেয়ে গেলাম এ ওয়ান কমা ওয়ান। বি হচ্ছে 4,4, তাহলে 1 2 3 4, তাহলে 4 যদি এখানে হয় তাহলে 4,4, 1 2 3, এই যে 4, তার মানে বি কি হবে? 4,4। তারপরে কি বলতো? সি, সি হচ্ছে 4,8, সি হচ্ছে কত? 4,8, তাহলে সি হচ্ছে 4,8, তাহলে এই হলো 4, তাহলে এই যে ধরো 4,8, 4,8, এটা হচ্ছে সি। দেখা যাচ্ছে? হ্যাঁ। এরপরে কি আছে? 1,5, এই দেখো 1, এই যে ধরো এটা হলো 1, এই যে এখানে ধরো 5, 1,5। আচ্ছা, এভাবে হাতে আঁকলে হচ্ছে মাঝে মধ্যে দেখে একটু অন্যরকম মনে হইতে পারে, বাট তোমরা যখন আঁকবা গ্রাফ পেপারে আর রাফলি পরীক্ষায় আঁকবা, কোনো প্যারা নাই। আমরা দেখি এটা সামান্তরিক হয় কিনা। সামান্তরিক হইতে গেলে কি হওয়া লাগবে বলো তো? সামান্তরিক হতে গেলে কি হয়? সামান্তরিক হতে গেলে এই যে সন্নিহিত বাহুগুলো আছে, অর্থাৎ এডি, এই বাহুটা এই বিসি বাহুর সমান হতে হবে, এবং এ বি সিডি বাহুর সমান হতে হবে, এবং কর্ণদ্বয়কে পরস্পর সমান হতে হবে। তো আমরা আগে দেখি যে আমার এ বি বিসি, তারপর হচ্ছে সিডি, তারপর হচ্ছে এগুলা কি হয়। তাহলে আমরা যদি 3 নম্বরের সলিউশনটাতে চলে যাই, তাহলে দেখো আমি যদি প্রথমে এই সামান্তরিকটার এ বি বাহুর দৈর্ঘ্য বের করি, এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে? এ বি বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 4, এই দেখো কোটিদ্বয়ের পার্থক্য 4 - 1 হোল স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের পার্থক্য, ভুজ হচ্ছে আবারও 4 - 1 হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে বলতো? এটা হচ্ছে, এটা 3 আর এখানে হচ্ছে 3, তাহলে 3 3 9 আর 9 18, কত হইলো? √18 একক। কত হইলো? √18 একক, তাই না? আচ্ছা, তাহলে পরবর্তীতে কি করতে হবে? পরবর্তীতে করতে হবে হচ্ছে আমার এবি বের করলাম যেহেতু, সিডিটা বের করে ফেলি। দেখো সিডি, সিডি ওই যে সেম ভাবেই তো, সিডি তো সেম ভাবেই, দেখো সি ডি, তাই না? তার মানে কোটিদ্বয়ের পার্থক্য, তার মানে 5 বিয়োগ হবে 8 হোল স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের পার্থক্য 1 মাইনাস হচ্ছে 4, 1 - 4, তাহলে দেখো কি হচ্ছে? 5 - 8 হচ্ছে কত? -3 হোল স্কোয়ার প্লাস 1 - 4 হলো -3 হোল স্কোয়ার, এটার উপরে আছে রুট, তার মানে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো? 3 3 9, 3 3 9, এটাও হলো √18। তার মানে ভাইয়া আমি কিন্তু বলতে পারতেছি যে এ বি বাহুর দৈর্ঘ্য সমান সমান সিডি বাহুর দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে আমরা করব হচ্ছে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? দেখো এ বি আর সিডি করলাম, এ বি আর সিডি করলাম, আর কি করব? এ বি সিডি সমান পাইলাম। তাহলে এখন বিসিটা করি। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে √,
ভুজদ্বয়ের, তাহলে ভুজদ্বয়ের পার্থক্য মানে কোটিদ্বয়ের পার্থক্য বিয়োগ হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য, তার মানে কি 8 - 4 হোল স্কয়ার প্লাস 4 - 4 হোল স্কয়ার। তাহলে দেখো ঘটনাটা কি ঘটতেছে, 8 - 4 হচ্ছে 4, তাহলে 4 4 16, তার মানে এটা হলো 4 একক। হ্যাঁ, আচ্ছা বিসির পরে আমার সমান হইতে হবে কি এ ডি। তাহলে এ ডি দেখো তো কি হয়, এডি দেখো কি হয়, রুট ওভার কোটিদ্বয়ের পার্থক্য। তাহলে কোটিদ্বয়ের পার্থক্য হলো কি বলতো, 5 - 1, 5 - 1 প্লাস 1 - 1 ভুজদ্বয়ের পার্থক্য, তার মানে এটা কত দেখো তো 4 না, তাহলে √16 = 4 একক। তাহলে এটা যে একটা সামান্তরিক, এটা যে একটা সামান্তরিক, এটার আমার কোনো সন্দেহই থাকলো না। এটা যে একটা সামান্তরিক, এটা আমার কোনো সন্দেহই থাকলো না, cos BC = AD হয়ে গেছে। তার মানে সন্নিহিত বাহুদ্বয় যেহেতু সমান, তার মানে এটা একটা সামান্তরিক, এটা আমার কোনো সন্দেহ থাকলো না। এখন দেখো আমি এইটাকে ত্রিভুজ কিভাবে বানাতে পারবো, ত্রিভুজ বানাইতে পারবো হচ্ছে এই যে এ সি, এই যে কর্ণ যদি আমি যোগ করে দেই, তাহলে দেখো আমার এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এবং এটা যেহেতু সামান্তরিক, এটা যেহেতু সামান্তরিক, এই অংশটা, এই অংশটা আর এই অংশটা, এই অংশটা আর এই অংশটা, অর্থাৎ এই যে এ বি সি এর যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা সমান হচ্ছে কি বলতো, সিডি এ ত্রিভুজের অংশের সমান। আলটিমেটলি এই যে এইটা আর এটা সমান। তাহলে আমরা কি করতে পারি এখন, এখন হচ্ছে আমার এসি কর্ণটা বের করতে হবে। দেখো আমরা দুইটা কর্ণই বের করব, আমরা ফার্স্টলি হচ্ছে এসি কর্ণ বের করি। এসি কর্ণ যদি বের করতে চাই, তাহলে কি করব বলতো, কোটিদ্বয়ের পার্থক্য, কোটিদ্বয়ের পার্থক্য, তার মানে কি 8 মাইনাস হচ্ছে 1 হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের পার্থক্য মানে কি 4 - 1 হোল স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি 7 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার, তার মানে কি বলতো 49, 49 প্লাস হচ্ছে 9, তার মানে কত হয়, 49 প্লাস 9 হচ্ছে 58, এটা কত, √58 একক। আচ্ছা এবার হচ্ছে আমার কি লাগবে বলতো, বিডি কর্ণ লাগবে, বের করব আর কি, দেখবো যে সমান হয় কিনা আসলে। তো বিডি কর্ণটা কি হবে বলতো, 5 - 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো, প্লাস হচ্ছে 1 - 4 হোল স্কয়ার। তাহলে 5 - 4 কি আসতেছে বলতো, 5 - 4 আসতেছে হচ্ছে 1 স্কয়ার, 5 - 4 আসতেছে কি 1 স্কয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এখানে কি আসতেছে, 5 - 4 হচ্ছে কি বলতো, 5 - 4 হচ্ছে মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এখানে কি হচ্ছে -3, তার মানে কত 9, তার মানে কত আসলো বলতো, √10 একক। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো, আমরা এটা দেখতে পাচ্ছি যে এসি কর্ণটা নট ইকুয়াল টু বিডি কর্ণ। তাহলে আমরা তো জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হয় না, কিসের কর্ণ সমান হয় বলতো, আয়তের কর্ণ সমান হয়, তাই না, আয়তের কর্ণ সমান হয়। আচ্ছা তাহলে এখন আমার প্রমাণ করতে হবে কি বলতো, আমার হচ্ছে ত্রিভুজটা যে গঠিত হয় এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমি যদি এই যে আমি তো পেয়ে গেলাম এ বি সি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি একটু বের করি, তাই না। দেখো ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করে ভাইয়া, এই যে হাফ, এবার হচ্ছে দেখো এ, এ হচ্ছে কি বলতো, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, এই যে যে এমনে, তাহলে এ থেকে 1 1, তারপর কি 4, তারপরে 4, তারপরে 4 8, তারপরে আবার 1 1, আবার আমি ঘুরে আসলাম, তাই না। আচ্ছা এখন দেখো এই যে হাফ, তাহলে আমি কিভাবে গুণ করব, এই যে এইভাবে গুণ করব। তাহলে 4 × 1 হচ্ছে 4 প্লাস 4 আটা হচ্ছে 32 প্লাস 4 একে হচ্ছে 4, এবার আবার মাইনাস ব্র্যাকেট, তারপরে যে এইভাবে গুণ করব, 4 একে 4 প্লাস 4 4 হচ্ছে 16 প্লাস 8 একে হচ্ছে 8, তাহলে কি করব, এই যে আটকায় দিলাম, দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, তাহলে দেখো এখন ক্যালকুলেট করি, তাহলে 4 এই 32 আর 4 36, আর 4 হচ্ছে কত 40, এবার বিয়োগ সবগুলো যোগ আছে, তার মানে 16 আর 4 20, আর 8 হচ্ছে 28, তার মানে আমার আলটিমেটলি কত থাকতেছে বলতো, হাফ ইন্টু 40 থেকে 28 বিয়োগ দিয়ে থাকে 12, তার মানে আমার থাকতেছে 6 বর্গ একক। এখন দেখো এই যে যে চতুর্ভুজটা,
এই যে যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা এরকম দুইটা ত্রিভুজ নিয়ে গঠিত, তাই না? তাহলে আমার এই যে এ বি সি ডি সামান্তরিক সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে কি বলতো? ক্ষেত্রফল হবে 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র অফ এ বি সি। ত্রিভুজ ক্ষেত্র অফ এ বি, আচ্ছা তাহলে 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র অফ এ বি সি, তাহলে 2 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6, তার মানে কত বলো তো? 12 বর্গ একক। গুড। তাহলে আমাদের দেখছো দুইটা, একটা ত্রিভুজ, একটা সামান্তরিকের কর্ণটা সামান্তরিকটাকে দুইটা ত্রিভুজে ভাগ করছে, এবং এই ত্রিভুজের ক্ষেত্র যা, এই ত্রিভুজের ক্ষেত্র তা, এবং এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমি কি পাবো বলো তো? পুরা সামান্তরিকটার ক্ষেত্রফল পাবো। বুঝতে পারছো? তুলে নাও, তুলে নাও। আচ্ছা, 3-এর পরে প্রশ্নটা কি আছে? 6 নাম্বার প্রশ্ন। এটা একটু তোমরা পড়ো তো, এটা একটু পড়ো, পড়ে দেখো বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো তাহলে নিজে নিজে করতে পারো, যদি বুঝতে পারো তাহলে নিজে নিজে করতে পারো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা এখন মুছে ফেলতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে মুছে ফেলি। আস্তে আস্তে আমাদের ক্লাসের অঙ্ক সংখ্যা কমে যাচ্ছে। এই যে যে অঙ্কগুলো সিলেক্ট করছি না তোমাদের এই অধ্যায় থেকে, এই অঙ্কগুলাই করবা। এই অঙ্কগুলো করলে আর কোনো অঙ্ক করা লাগবে না, এগুলাই যথেষ্ট। এগুলাই দেখবা বিভিন্ন বোর্ডে, বিভিন্ন স্কুলে। হ্যাঁ, তোমাদের সামনে যদি এই অধ্যায় কারো পরীক্ষায় থেকে থাকে, ক্লাস 10 যারা এসএসসি 27-এ আসো, ওদের অর্ধবার্ষিকে এগুলো থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 6 নাম্বার পর্যন্ত কয় নাম্বার করলাম? 3 নাম্বার করলাম। তাহলে এখন 6 নাম্বার দেখো, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে এ বি সমান যদি বিসি হয় তাহলে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো, এবং এ এর মানের সাহায্যে যেই ত্রিভুজ গঠিত হয় ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে ভাইয়া এটা তো কোনো ব্যাপারই না, এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার ব্যাপার না। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলা আছে এ বি সমান বিসি। তাহলে ভাই আমার বাইর করতে হবে, আমি বুঝে ফেলছি এ বি বাইর করতে হবে, এ বি বাইর করতে হবে, বিসি বাইর করতে হবে। তো আমরা এ বি বের করি, চলো। এ বি কেমনে বাইর করব? কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার। তাহলে 6 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের পার্থক্য, তার মানে কি 10। দেখো এখানে মাইনাস 2 আছে, তার মানে কি হয়ে যাবে? এখানে একটা -2 আর এখানে মাইনাস, তার মানে +2 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 6টারও 5 5 হচ্ছে 25, প্লাস হচ্ছে এটা এটা কি বলতো? 12 স্কয়ার, তাহলে 12 স্কয়ার হয় 144। তাহলে এইটা যোগ করলে আবার আমরা পাবো হচ্ছে কত? 25 আর 144 যোগ করলে পাবো হচ্ছে 169। 169কে রুট করলে আমরা পাই হচ্ছে কত? 13। তাহলে এবি বের করে ফেলছি, এখন বিসি বের করা লাগবে। এই যে বিসি দেখো, বিসি বিসি হলো কি বলতো? কোটিদ্বয়ের পার্থক্য ভুজদ্বয়ের পার্থক্য। তাহলে কোটিদ্বয়ের পার্থক্য বের করো, -6 ও মাই গড। তারপরে কি বলতো? প্লাস ভুজ দ্বয়ের পার্থক্য, তার মানে হচ্ছে এ মাইনাস হচ্ছে কি, এ মাইনাস হচ্ছে 10, তাই না? হ্যাঁ, হোল স্কয়ার। আচ্ছা, তার মানে দেখো -6 আর -6 কত? -12, তার মানে কত? 144 প্লাস 6 6 12, তাহলে 12কে স্কয়ার করলে 144 হবে, আর এখানে হবে a মাইনাস 10 হোল স্কয়ার। তাহলে প্রশ্ন মতে ভাইয়া কি বলা আছে? প্রশ্ন মতে কি বলা আছে? প্রশ্ন মতে বলা আছে এ বি সমান সমান বি সি। এ বি সমান সমান কি? বিসি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এ বি সমান সমান বিসি বসাই। এ বির মান কি পাইছি? এ বির মান পাইছি হচ্ছে 13, বা 13 ইজ ইকুয়াল টু, পাইছি হচ্ছে √144 প্লাস a মাইনাস 10 হোল স্কয়ার। বা আমরা যদি এখন এই বর্গমূলটা উঠাইতে চাই তাহলে বর্গ করা লাগবে উভয় পক্ষে, তাহলে 13 স্কয়ারকে বর্গ করব, আর এখানে চলে যাবে কি 144 প্লাস a মাইনাস 10 হোল স্কয়ার। আচ্ছা, ভালো কথা। তাহলে 13 স্কয়ারে কি হয় হচ্ছে 169। 169, আর আমি যদি 144কে এই পাশে নিয়ে আসি, এই পাশে দেখো আছে a মাইনাস 10 হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি কি করতে পারি? কি করতে পারি আমি? আচ্ছা, এটা এইভাবে না করে আরেকভাবেও করা যায়। দেখো a মাইনাস 10 হোল স্কয়ার, দেখো আলটিমেটলি আমি জানি যে 169 থেকে 144 বিয়োগ করলে কত হবে?
169 থেকে 144 বিয়োগ করলে হবে 25। কত হবে? 25। আর এই যে হচ্ছে a-10 হোল স্কয়ার। তাহলে আমি এখন কি করতে পারি? আমি এখন করতে পারি কি, যে স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বলতো? a-10 এটা হয়ে যাবে রুট ওভার কি বলতো? রুট ওভার 25। তার মানে হচ্ছে কি বলতো? 5। তার মানে আলটিমেটলি বলতো a সমান সমান কত হচ্ছে? এই যে 5 আর এটা -10 ওই পাশে গেলে হয়ে যাবে +10, তার মানে 15। a হয়ে যাবে কত? 15। কিন্তু ভাইয়া কথা আছে, এই যে আমরা যে 15টা এইভাবে বাইর করলাম না, এইভাবে বাইর করলে কিন্তু একটা জটিলতা থাইকা যায়। কি জটিলতা থাকে সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। এইভাবে বের করে যারা অঙ্কটা করবা, হ্যাঁ, তোমরা পরীক্ষা নাম্বার পাবা কিন্তু অর্ধেক নাম্বার পাবা। তো অর্ধেক নাম্বার পাওয়ার জন্য তো পরীক্ষা তোমরা দিবা না। ফুল নাম্বার কেমনে পাইতে হবে ওটা দেখাই, দেখো ফুল নাম্বার কেমনে পাবা। তাহলে আমরা এই যে এতটুকু মুছে ফেলবো, এতটুকু মুছে ফেলবো। আচ্ছা, এখন দেখো আমরা কি করব। এই যে দেখছো, এই হচ্ছে কি 25। এবার দেখো a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এটার ফর্মুলা আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস হচ্ছে কি বলতো বি স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি বলো? 25 সমান সমান পাচ্ছি a স্কয়ার মাইনাস হচ্ছে 10a প্লাস হচ্ছে 100। তাহলে আমরা যদি এটাকে একটু সরলীকরণ করি, a স্কয়ার মাইনাস 10a, দেখো তাহলে প্লাস প্লাস হচ্ছে 100, আমি যদি এই 25টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা বিয়োগ করব সমান সমান 0। তাহলে দেখো আলটিমেটলি আমি কি পাচ্ছি? a স্কয়ার মাইনাস 10a প্লাস হচ্ছে পাচ্ছি 75 ইজ ইকুয়াল টু 0। এখন এই রাশিটাকে আমাদের করতে হবে কি? এই রাশিটাকে করতে হবে মিডল টার্ম। এই রাশিটাকে কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। আচ্ছা, দেখো এখানে হালকা একটু ভুল হয়েছে কোথায় জানো? আমরা ওই যে ওইভাবে তোমাকে একটা জিনিস দেখাইতে যাই, মানে তোমরা যে জিনিসটাতে ভুল করো ওইটা দেখাইতে গিয়ে আমিও আসলে পথভ্রষ্ট হয়ে গেছি। কেমনে পথভ্রষ্ট হয়ে গেছি? এই যে এই জায়গায় ক্যালকুলেশনে মিস্টেকটা কি হয়েছে আমি তোমাকে বলতেছি। আমাদের যে একটা মান এসে যে অঙ্কটা করা যায়, ওই একটা মান তো আনা যাবে না। তাহলে এখানে মান আসবে আমাদের যে কটা আসা উচিত সেগুলো, যেহেতু আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি মান আসবে 2টা। তো এখানে আমরা কি ভুলটা করছি দেখো, এই 13 স্কোয়ার, ঠিক আছে 13 স্কোয়ারে কত হয়? 13 স্কোয়ারে হয় 169। এইখানে কি ঘটনাটা ঘটে দেখো, 144 না, প্লাস এইখানে তুমি এখন সূত্রে ফালাও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 169টাকে তুমি এই পাশে রাখো, 144 প্লাস এখানে আসতেছে কি বলতো? এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস 20a প্লাস হচ্ছে 100। তার মানে কি হচ্ছে বলতো? 244 হচ্ছে না? আমি এই পুরা রাশিটাকে এই পাশে নিয়ে আসি, 144 প্লাস এ স্কোয়ার মাইনাস সরি 20a প্লাস হচ্ছে কত বলতো? এই যে 144 আর হচ্ছে 100, এটা যোগ করলে কত হয়? 244 হয়। আর এই যে এই পাশে আমার আছে হচ্ছে 169। তাহলে আমি এখন যে কাজটা করব, সেটা হচ্ছে এই পাশে 169 নিয়ে আসব। তাহলে ঘটনাটা আমার কি হচ্ছে বলতো? এ স্কোয়ার মাইনাস 20a প্লাস 244 থেকে 169 বিয়োগ দাও। 244 থেকে 169 বিয়োগ দাও, সেই সেম 75ই তো থাকে। তাহলে এখানে কোথায় আসলে গ্যাঞ্জামটা লাগতেছে? 75 আসছে তাই না? এখন করতে হবে মিডিল টার্ম। মিডিল টার্মের নিয়মটা যারা এসএসসি 27 অর্থাৎ এখন যারা 10-এ আসো ওরা অনেকে একটু জানলেও, যারা হচ্ছে তোমাদের জুনিয়র অর্থাৎ 28 ও যারা 9-এ আছে ওরা মিডিল টার্ম জানে না। আর ওরা এই চ্যাপ্টার করবে যখন, তখনও ওরা আসলে কি করবে বলো তো? বুঝতে একটু স্ট্রাগল করবে। তো তোমাদের বুঝাই, দেখো মিডিল টার্ম কেমনে করতে হবে। দেখো আমার এইখানে দেখো, এই যে আমার এখানে যে দ্বিঘাতের যে রাশিটা আছে সেটার আগে ধরি আমি একটা সহগ হচ্ছে 1। আমার যে একঘাতি যে এটা চলকটা সেটার আগের সহগটা হচ্ছে -20। আর এখানে দেখো একটা ধ্রুবপদ আছে, এখানে কি আছে? একটা ধ্রুবপদ আছে। তাহলে আমার কি করতে হবে জানো? এই ধ্রুবপদটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন আমি যোগ বিয়োগ করে এই মাঝখানের এই যে এই -20 এই জিনিসটা পাই বা 20 পাই। তাহলে দেখো আমরা যদি এই 20 কেমনে পাবো? আমরা প্রথমত জানি যে 5 15 হচ্ছে 75। আবার এই 15 আর 5 যোগ করলে আমরা পাই কি বলতো? 15 আর 5 যোগ করলে আমরা পাই হচ্ছে 20। তাহলে এখানে আমি কি করব দেখো, আমি পাইতে হবে -20।
তাহলে আমি ভাই -15 আর -5 করব, তাহলে তো -20 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে a স্কোয়ার -15a মাইনাস হচ্ছে 5a প্লাস 75 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন ইয়া করো, কমন নাও। তাহলে এখান থেকে কমন নিলে তুমি পাবা হচ্ছে এ, যদি কমন নাই, দুটো থেকে এ কমন যায়, তাহলে এ কমন না মানে ভাগ করা। এ স্কোয়ার থেকে যদি তুমি এ কমন নাও, তাহলে এ দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে এ। তাহলে এখানে থাকতেছে এ মাইনাস হচ্ছে 15 এ কে, তাহলে এ দিয়ে ভাগ করো, তার মানে থাকতেছে 15 মাইনাস এখানে যদি 5 নেই, তাহলে দেখো এই জায়গায় থাকতেছে এ, আর এই প্লাস মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস 75 কে 5 দিয়ে ভাগ করলে হইতেছে 15। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে বলো, আমি যে এখান থেকে এই যে এখানে চলে যাই, বা বা তাহলে আমি দুইটা রাশি পাচ্ছি, এক হচ্ছে এ মাইনাস হচ্ছে 15 আর একটা পাচ্ছি হচ্ছে এ মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন বলতে হবে যে হয় এ মাইনাস 15 ইকুয়াল টু 0, বা এ সমান সমান 15, অথবা অথবা এ মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এ সমান সমান 5। তাহলে দেখো আমি এর মান একবার পাচ্ছি 15, এর মান পাচ্ছি 5। তাহলে এখন আমি একটু মুছে ফেলবো এই অংশটা। তোমরা যারা তুলো নাই, ভিডিওটা পজ করে তুলে নাও, তারপরে আমার সাথে পরবর্তী অংশটা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘটনাটা কি ঘটতেছে দেখো, এর মান আসলো কি 5 আর 15। এখন আমার দুই ভাগে অঙ্কটা করা লাগবে। যখন এর মান 5, যখন এর মান 5, যখন কি এর মান 5 তখন একভাবে, আর যখন এর মান 15 তখন আরেকভাবে। তাহলে দেখো এ সমান সমান 5 হলে, এ সমান সমান 5 হলে আমরা কি করব, এ সমান সমান 5 হলে এই ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এই লেখাটা লিখতে হয় আর কি, ঘড়ির কাঁটার বিপরীতে, এটা তো কোনো পরিবর্তন আসলে আসে না। ঘড়ির কাঁটার বিপরীতে এ ইজ ইকুয়াল টু 5 হলে ঘড়ির কাঁটার বিপরীতে দেখো, তাহলে আমার বিন্দুগুলো আমি আবার একটু লিখবো। এ সমান সমান আছে হচ্ছে -2, 1, তারপরে বি সমান সমান আছে 10, 6, সি সমান সমান আছে হচ্ছে এ। তাহলে এ সমান সমান আমি 5 ধরছি, 5 মাইনাস 6। ভালো কথা। তাহলে আমার এখন কি করতে হবে, এর মানের সাথে ত্রিভুজ গঠিত, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজটা গঠিত হয়েছে, তাহলে এখন এটার ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। কখন ক্ষেত্রফল, যখন 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 এ সমান সমান 5। তাহলে ক্ষেত্রফলকে আমরা জানি সমান সমান হাফ। দেখো এই যে -2, 1, 10, 6, 5 মাইনাস 6 -2, 1। তাহলে এটা আমি কি করব, এখন ক্যালকুলেট করব। এই যে হাফ, তাহলে গুণ করব কি মাইনাস, এই যে 6 আর 2, তার মানে -12 প্লাস এখানে কি হচ্ছে, এই যে মাইনাস হয়ে যাবে 60, তারপর কি হয়ে যাবে প্লাস 5 একে 5, এবার এই যে মাইনাস, আবার এই যে 10 একে হইলো কি বলতো, 10 একে হইলো 10, 5 6 হইলো 30, এই যে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে প্লাস প্লাস 6 দুগুণী 12। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, তাহলে এখন এই যে হাফ, এখানে আমার ক্যালকুলেট করতে হবে। 12 আর 60 হলো কত, 72। তাহলে 72 থেকে 5 বিয়োগ করলে হবে কত, 72 থেকে 5 বিয়োগ করলে হবে 67। তাহলে আমি পাচ্ছি হচ্ছে -67, আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস কত বলো তো, কত পাচ্ছি, মাইনাস মাইনাস এখানে পাচ্ছি 30 আর 10 40, 40 আর 12 হচ্ছে 52। তাই এই যে এখন যোগ করো, যোগ করে এই যে তো নেগেটিভ থাকবে না, নেগেটিভ থাকবে না, -67 -52 আসতেছে -119। ঠিক আছে, তাহলে এই দেখো এটাকে মডুলাস দিলে আর মাইনাসটা থাকে না, তখন কি হয়ে যায়, তখন হয়ে যায় 119 ডিভাইডেড বাই 2। এখন তোমাদের বইয়ে একটা কথা আছে যে এই যে যে অ্যান্সারটা আসছে এটাকে 3 দশমিক স্থান পর্যন্ত নিবা। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত যদি তুমি নাও, 119কে যদি ভাগ করো হচ্ছে 2 দিয়া, তাহলে আসে কত, 59.5। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হইলে আমার আসলে এটা হাতে ক্যালকুলেট করা লাগবে। 119কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণী হয় 10, হাতে থাকে 1, হাতে থাকে 1, তারপর আমি নামাবো হচ্ছে 9। এবার হচ্ছে কি বলতো, এবার হচ্ছে 9 দুগুণী 18, তাহলে হাতে থাকে 1, একটা দশমিক দিব, শূন্য দিব, তাহলে 5 দুগুণী হয় 10। আচ্ছা, এটা তো 3 দশমিক স্থান পর্যন্ত গেল না, তার মানে আমার এইটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হয়তো পরেরটা 59.5। আচ্ছা, তাহলে আমি কি করব, তাহলে আমি পরের ক্যালকুলেশনটা করি, পরের ক্যালকুলেশনটা করি। দেখো এখন কি হবে,
এ যখন -15 তখন এর স্থানাঙ্ক হচ্ছে কি বলতো, -2,1। বি এর স্থানাঙ্ক হলো 10,6। এবার সি এর স্থানাঙ্কটা দেখো, এই যে স্মল লেটারের যে এ, এটা হয়ে যাবে 15 আর -6 যা আছে তাই। তাহলে ত্রিভুজ এটাই এখন ক্ষেত্রফল, এখন আবার ক্ষেত্রফল, তাই না? এখন ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কি বলতো, হাফ মডুলাস অফ এই যে -2, 1, 10, 6, 15, -6, -2, 1 মডুলাস। আচ্ছা, এবার বলো যে হাফ, তাহলে এখন আমি ক্যালকুলেট করি, -12, তারপর হবে কত বলো তো, -12, তারপর হবে কত, -60, তারপর হবে কত বলো তো, +15। আচ্ছা, এবার হচ্ছে প্লাস ব্র্যাকেটের মধ্যে 10 একে 10, তারপরে হচ্ছে 6 কত, 90 না? 6 × 15, মাথা মুথা কাজ করে না মাঝে মধ্যে, হ্যাঁ 90। তারপর কি, তারপর হচ্ছে এই যে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস 6 × 2 = 12। তাহলে এখন কি করব, এটা মডুলাস দিলাম। আচ্ছা, এবার হাফ, খেয়াল করো, -12 আর 60 যোগ করি, -12 -60 +15, এটা আমার আসতেছে -50 -57 প্লাস 90 × 10 100, 110, 112, 112। তাহলে 112 থেকে 57 বিয়োগ দাও, 112 থেকে 57 বিয়োগ দাও, আসে হচ্ছে 55। তাহলে 55 আসে না? তাহলে আমার কাজ করতে হবে কি বলতো, এই 55কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 55কে 2 দিয়ে ভাগ করলে কি আসবে? এটাও তো 27.5 আসে। তাহলে আমাকে যে এটা কি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছিল, নাকি আমার মাথার মধ্যে ভুল ইনফরমেশন আছে? আহ আচ্ছা, আম, আচ্ছা একটু দেখি তো এখানে, এটা ইনফরমেশনটা কি আছে, 10/6 তাই না? 10/6। আচ্ছা দেখো, এই যে আমার এই যে যে পার্টটা ছিল, এটা ঘড়ির কাঁটা অনুযায়ী ঠিক ছিল, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বাট এই যে যে পরবর্তী যে পার্টটা করলাম, এটা যদি চিত্র আঁকি তাহলে দেখবো যে ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা মেনে চলে না, বুঝছো? এই কারণে আমার এই জিনিসটা মেলে নাই। দেখো আমি তোমাদেরকে যদি দেখাই, হ্যাঁ, চিত্রটা যদি আঁকি, খেয়াল করো, আমার হচ্ছে স্থানাঙ্কগুলা আমি যদি বসাই এখানে, এই যে এই জায়গা বসাই, স্থানাঙ্কগুলা যদি বসাই, তাহলে খেয়াল করো প্রথম যে আমার এ আছে, এ হচ্ছে -2, 1, এই যে -2, এই হলো 1, তাহলে ধরলাম -2, 1, ভালো কথা। এটা তাহলে কি এ, এটা কি এ। বি হচ্ছে 10, 6, তাহলে ধরো এই যে 10, 6 হলো, ধরো এই যে 10, 6, তাহলে এই হলো কি 10, 6, এটা ভালো কথা, বি। এখন সি যেটা আছে, এটা 15 - 6, বুঝছো? তাহলে 15, দেখো এই যে 15, ধরো এই যে 15, এটা 10 যদি হয় তাহলে 15টা একটু দূরে হবে, 15 -6 হলো কোথায় বলো তো, নিচে, -6 হলো নিচে। তাহলে এখন এটা কি 15 - 6, তাহলে আমি যদি এই যে চিত্রটা আঁকি, এই যে চিত্রটা আঁকি, এই যে চিত্রটা আঁকি, এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতে হয় যদি বলো তো, ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে যাইতে হয়, তাহলে আমার কোন দিকে যাইতে হবে? যে এই যে এইভাবে, এইভাবে ঘুরতে হবে, এই যে এইভাবে ঘুরতে হবে। তাহলে দেখো তো, আগে কি আমি এর পরে বি বসাইতে পারবো? আমি এখানে যে কাজটা করছিলাম, এর পরে বি কিন্তু বসাইতে পারবো না। তাহলে এর পরে বসাইতে হবে সি, তারপর বসাইতে হবে বি। এই জায়গাটাতেই গ্যাঞ্জামটা লাগছিল। তার মানে আবার আবার এ সমান সমান 15 হলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দেখো হাফ ইন্টু মডুলাস অফ -2, 1, তারপর বসাবো 15 -6, তারপর বসাবো 10, 6, তারপর বসাবো -2, 1। এবার দেখো হয়ে যাবে ড্যাং ড্যাং করে, ড্যাং ড্যাং করে হয়ে যাবে। এই যে -2, তার মানে 6 × 2 কত, 12, 6 × 2 কত, 12, তারপর হচ্ছে প্লাস 6 × 15 হচ্ছে 90, তারপর হচ্ছে প্লাস কত, প্লাস হচ্ছে 10 একে 10, এবার হচ্ছে কি মাইনাস, দেখো 15 একে 15, 15 একে কি 15, 15 একে 15, তারপর কি, তারপর হচ্ছে এই যে মাইনাস 6 × 10 = 60, তারপর কি হচ্ছে -6 × 2 = 12। তাহলে
এই যে দিলাম হচ্ছে মডুলাস। এখন একটু ক্যালকুলেট করি, বলো কি হয়। হুম তাহলে এই যে এখানে কি হচ্ছে 12 + 60 যোগ 12 + 90 যোগ হচ্ছে 10, তাহলে এখানে আসতেছে 112। এই যে আসতেছে 112, এখানে আমি কি করব, হাফ দিব, হাফ 112, তাই না? 112, 112 থেকে কি হবে, 112 থেকে আমি আগে দেখি, এই যে 15 মাইনাস হচ্ছে 60 মাইনাস হচ্ছে 12, তাহলে এটা আসতেছে -57, মাইনাস মাইনাস প্লাস 57 হয়ে যাবে, তাহলে 57। আচ্ছা, ভালো কথা। তাহলে 112 আর 57 যোগ করে 112 যোগ হচ্ছে 57 আসছে কত, 169। তাহলে 169/2, 169/2, ঠিক আছে, 169/2। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের 6 নম্বরের অ্যান্সার। তোমরা কিন্তু ভালো মতো এই জিনিসটা খেয়াল করে রাখো যে ঘড়ির কাঁটার বিপরীতে আমার বিন্দুগুলো রাখতে হবে। যেমন এই যে এ থেকে আমি গেলাম হচ্ছে সিতে, সি থেকে তারপর বিতে গেলাম। কেউ যদি পাকনামি করে আমার মতো পাকনামি করে কেউ যদি এর পরে বি দিয়া দাও, মানে যেমনে আছে এমনি দিয়া দাও, চিত্র না আইকা, তাহলে কিন্তু হেভি একটা মারা খাবা। হুম যেমন আমি খাইলাম। আচ্ছা, তাহলে আমি এখান থেকে চলে যাই, যেহেতু মারা খাইছি, যেখানে মারা খাই সেখানে বেশিক্ষণ থাকতে নাই। আচ্ছা, তাহলে আমি চলে যাব 9 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, বোর্ডটা একটু ক্লিন করতে হবে, বেশি ময়লা হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন কয় নাম্বার অঙ্কটা করব? শুধু ভাইয়া ভাইয়া করতেছি, আপুরা যারা আছো তোমাদেরকেও বলি, আপু তাহলে আমরা কয় নাম্বার অঙ্ক করব? 9 নাম্বার। দেখাও যে এ বি সি ডি এবং ই শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল। তাহলে এখন চিত্র আঁকা অঙ্ক করতে হবে, চিত্র না আঁকলে তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে কিনা এটা আমি বুঝতে পারবো না। তাহলে চিত্র আমি আঁকবো এখন। একবার মারা খেলে দেখছো জীবনে কত শিক্ষা অর্জন হয়, সুতরাং জীবনে মারা খাওয়া জরুরি, সবাই মারা খাবা। এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, মাঝখানে হচ্ছে অরিজিন পয়েন্ট। তাহলে আমরা এই যে 9 নম্বর অঙ্কটা করতেছি, 2 - 3, তাহলে এই হলো 2, ডান দিকে -3 গেলে হচ্ছে এই যে 2 - 3, এটা কি 2 - 3, এ বি পরে দিব না, 2 - 3, তারপর কি আছে 3 - 1, তার মানে এই দেখো 3, এই হলো 3, যদি এটা হয় তাহলে 3 - 1, 3 - 1, তারপর কি আছে 20, ও মাই গড, 2, এই যে এটা হলো 2 20, তার মানে ঘটনাটা কি ঘটলো, 2 20 আসলেই 3 - 1 20। আল্লাহ, এটা চিত্র তো কেমন হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, দেখতে পারবা না। আচ্ছা, 3 20, এরপর কি -1 1, এই যে -1 আর +1 হচ্ছে এই যে এই হচ্ছে +1, তাহলে -1, এই যে +1, আর কি আছে, আর আছে -2 - 1, ধর এই যে -2 - 1 হলে এই যে -2 দেখছো অস্থির একটা চিত্র হয়েছে না? এই চিত্র তো তোমরা দেখবা কোথাও, এটা শুধু আমার ক্লাসেই দেখবা এই চিত্র। এই যে এটা শুধু আমার ক্লাসে এই ধরনের চিত্র দেখা সম্ভব। আচ্ছা, আমি যদি একটু হিসাব করে বড় ধরতাম, দেখো এটা কিন্তু হয়েছে, কিন্তু এই যে দেখো, এই যে একটা ভুজ, এই যে এটা হচ্ছে কি বলতো, এটা ছিল কি 2,2,0, এটা ছিল কি 2,0, তাহলে এই যে একটা শীর্ষবিন্দু, এই যে একটা শীর্ষবিন্দু, এই যে একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। তাহলে আমার এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি, এটা ছিল ই। তাহলে ভাইয়া এখন আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো, এটা কিন্তু চতুর্ভুজ বা সামান্তরিক বা আয়ত হয় নাই, কারণ এটাতে 5টা ভুজ আছে। ঘটনাটা হয়তো কি, আমি যদি একটু বড় করে দিতাম, ধরো 2টা যদি এখানে ধরতাম, তাহলে যদি 3 আর -1, ধরো 3টা এখানে ধরে -1টা যদি আমি একটু এই নিচে ধরতাম, তাহলে আমার চিত্রটা বড় হইতো, তখন দেখা যেত কি, তখন দেখা যেত যে এরকম একটা চিত্র হয়েছে, এই যে একটা শীর্ষবিন্দু, দুইটা শীর্ষবিন্দু, তিনটা, চারটা, এই যে 5টা, তখন জিনিসটা এমন দেখা যেত। বাট ছোট করে ধরাতে ছোট ছোট দেখা যাচ্ছে, প্যারা নাই। আমরা এখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাওয়াটাই তো লক্ষ্য আমাদের। তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কি, যে এর পর বি, বি এর পর সি, ডি এরপর ডি, তারপরে হচ্ছে ই। তাহলে দেখো আমরা এই বহুভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি। এটা কয় নাম্বার, 9 নম্বর। বহু ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, কোনো প্যারা তো নাই, কোনো প্যারা নাই। প্রথম হলো 2 - 3, তারপরে কি 3 - 1, তারপরে 2 0, তারপর -1 1, তারপরে -2 - 1, তাই তো ছিল -2 - 1। এরপর আবার এই যে ঘুইরা আবার এই যে এতে আসলাম, এই যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুইরা আবার এখানে আসলাম, তার মানে 2 - 3। তাহলে এখন ক্যালকুলেট করো, এই যে হাফ, তাহলে এখন গুণ করতে হবে এইভাবে, তাহলে -2, তারপরে এটা কি বলতো, এটা হলো 0, এটা হলো 2,
টু, এটা হলো কি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, এটা হলো মাইনাস মাইনাসে প্লাস ছয়। আচ্ছা, এই গেল তোমার এটার হিসাব। এবার মাইনাস মাইনাস, এই দেখো মাইনাস, এটা কি মাইনাস তিন ত্রিকে হচ্ছে নয়, তারপর এটা হচ্ছে কি বলতো মাইনাস হচ্ছে দুই, তারপর এটা হচ্ছে কি মাইনাস হচ্ছে জিরো, তারপর এই যে এটা এটা করলে কি হবে মাইনাস হবে কত বলতো, মাইনাস হবে টু, আবার এই যেভাবে করলে মাইনাস হবে টু। দেখো আমি কিভাবে কাজ করছিলাম, এই যে ডান কোনাকুনি ডান কোনাকুনি ডান কোনাকুনি ডান কোনাকুনি আর কি, এই যে কিছুটা বজ্র গুণনের মতো, হ্যাঁ, এভাবে করে। তাহলে এখন আমার এই যে মডুলাস দেওয়া লাগবে, তাহলে আমি এখন হিসাব করি মাইনাস টু প্লাস টু, শেষ আছে কি ছয় আর এক সাত, মাইনাস এখানে কি মাইনাস টু মাইনাস টু মাইনাস টু, তার মানে মাইনাস তিনটা টুতে মাইনাস ছয় আর মাইনাস নয়, তাহলে মাইনাস ছয় আর মাইনাস নয় হচ্ছে কত হয় মাইনাস পনেরো, মাইনাস 15, তাহলে 15 আর 7 কত হয় বলো তো বাচ্চারা, 15 আর 7 হচ্ছে 22, তাহলে ইন্টু 22, 15 আর 7 হচ্ছে 22। আচ্ছা আমার তো দেখাইতে বলছে 11, আয় হ্যাঁ অঙ্ক মিলে গেছে, সবার অঙ্ক মিলে আমার অঙ্কও মেলে, তাহলে লাভ হইলো কি, একটু আগের মতো ঘটনা ঘটনা হওয়া দরকার ছিল না, যে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না, ফা। তাহলে পরবর্তী অঙ্কে যাব তাই না? আচ্ছা ভালো কথা, দেখি ডাস্টারটা তুমি ধরে বসে থাকলে হবে। আচ্ছা পরবর্তী অঙ্কে যাই, লাস্ট অঙ্ক আমাদের আজকের ক্লাসের। ওফ কি যে ভাল লাগতেছে, মনে হচ্ছে বিয়ে করে ফেলছি। আস্তাগফিরুল্লাহ। 10, একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু এ বি সি ডি সব মুছে ফেলি, মনে হবে অনেক হালকা। হৃদয়টাকে মাঝে মধ্যে হালকা করা খুব দরকার, হ্যাঁ, হৃদয়টাকে হালকা করা খুব দরকার। আচ্ছা, নাহলে তো পানির মধ্যে ডুবে যাব। একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু এ 3 4, বি -4 2, সি 6 - 1 এবং ডি P3, শীর্ষবিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওরে ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে সারা জীবন যদি ঘড়ির কাঁটা একদিকে ঘুরছে, তাহলে অঙ্কের মধ্যে এসে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরানোর দরকার কি? ঘড়ির কাঁটাটা এমনি রেখে দিত, বিপরীত দিকে ঘুরাইতো সবসময়, তাহলে তো প্যারা ছিল না। তাহলে বিপরীত দিকে আবর্তিত এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হইলে পি এর মান নির্ণয় করো। তাহলে একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে ভাই, আমি আঁকবো, এবার আমি বড় বড় করে আঁকবো, দরকার অনুশীলনের সমাধান করাবোই না, এই যে অনুশীলনের সমাধান করাবোই না। এই যে দেখি এবার, এ হচ্ছে 3 4, তাহলে 1 2 3, 1 2 3 4 সবগুলো মুছে দিই, এই হচ্ছে কি বলতো 3 4। আচ্ছা তারপরে কি -4 2, 1 2 3 4 -4 2, তাহলে 1 2 উপরের দিকে যাব, তাহলে এটা হলো -4 2, তাহলে এটা ছিল হচ্ছে এ, এটা হলো কি বি। তারপরে কি ভাইয়া, তারপরে হচ্ছে 6 - 1, তার মানে 1 2 3 4 5 6, 6 -1 হলো নিচে, তাহলে 6 - 1। তারপরে হচ্ছে P3, আচ্ছা P3, তাহলে আমি এই P3 তো আর আমি আঁকতে পারবো না, তাহলে আমি এবিসিটা আঁকতে পারবো। এই যে হচ্ছে তোমার এই যে এই যে হ্যাঁ, এই যে, তাহলে এটা কি ছিল এ, এই হলো বি, এই হলো সি, তাই না? এখন দেখো ঘড়ির কাঁটার বিপরীত মানে কি, তুমি যদি এইটাকে এ ধরো, তাহলে তুমি এ এর পরে সি এই যে এইদিকে আসতে পারবে না, এদিকে আসতে হবে, এই যে এইদিকে আসতে হবে। আচ্ছা তাহলে আগে আমার চতুর্ভুজটার যে ক্ষেত্রফল বের করছে, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা জিনিস দরকার, চতুর্ভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল দরকার। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আগে বের করি। 10 10 बहाने करके ले गए दिल, চতুর্ভুজের আহা চতুর্ভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ, এই যে মডুলাস। তাহলে আমি এখন বিন্দুগুলো বসাই দেব, 3 4, এ বি সি, এ, তারপর হচ্ছে -4 2, তারপর হবে 6 - 1, তারপর হবে পি, তারপর হবে 3, তারপর আবার কি, তারপর আবার 3, আবার 4, আবার 3, আবার 4। তাহলে এইভাবে করে আমরা বিন্দুগুলো বসাইলাম, তাই না? আচ্ছা বিন্দুগুলো বসাইলে তাহলে ঘটনাটা কি ঘটবে এখন আমার বের করতে হবে, কি বের করতে হবে, সমাধান বের করতে হবে। এই ধরো হাফ, তাহলে কি করবে এখন, এই যে এইভাবে 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 এভাবে এভাবেই, তাহলে 3 দুগুণই হলো 6,
3 দুগুণে 6, তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস, 4 একে 4, প্লাস 3 6 18, আর হচ্ছে প্লাস 4p। নবাব, সবাই একরকম, উনি আলাদা। মাইনাস, আচ্ছা 4 4 16, তাহলে এখানে হবে কি বলতো, -16। তারপরে কি, তারপরে হচ্ছে 6 দুগুণে 12, তারপরে কি, তারপরে হচ্ছে প্লাস পি, মাইনাস পি, দেখছো মাইনাস পি। তারপর কি, 3 3 9, প্লাস 9। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। তাহলে আমরা এখন কি করব বলতো, এই যে হাফ, হাফ 6 4 10, 18 আর 10 28, তাহলে এখানে আমরা পাচ্ছি 28 প্লাস 4p। হ্যাঁ, আর এখানে মাইনাস, দেখি তো ওনারা কি করে এখানে, 12 আর 9, 12 আর 9 হচ্ছে 21, 21 থেকে 16 বিয়োগ করব, 21 থেকে, 21 থেকে আহা ক্যালকুলেটরই তো বন্ধ, 21 থেকে বিয়োগ করব 16, 21 থেকে 16 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে ফাস, হাস, হাচ মাইনাস হচ্ছে পি। তাহলে আমি যদি এখন এই, এখানে তো ব্র্যাকেট আছে, পরের লাইনে করি, নাহলে অনেকে আবার বাচ্চা শিশু বুঝবে না। আচ্ছা, তাহলে এই যে 28 প্লাস হচ্ছে 4p, এই যে -5, এখানে কি হবে, প্লাস p হবে, তাই না? আচ্ছা শেষ, ভালো কথা। হাফ, তাহলে আমি এখন ঘটনাটা কি ঘটাবো, আচ্ছা নিচের জায়গা নষ্ট না করি। আচ্ছা তাহলে কি, 28 থেকে 5 বিয়োগ করো, 28 থেকে বিয়োগ করো 5, পাবা হচ্ছে 23। তাহলে 23 প্লাস হচ্ছে 5p, 23 প্লাস 5p, আর আগে ছিল হচ্ছে কি বলতো, হাফ। এটা পাইলা চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা পাইলা কিসের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন বের করা লাগবে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তাহলে ত্রিভুজটা তো এই যে আঁকা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে হাফ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে এই যে এমনে বসাও, 3 4, হ্যাঁ 3 4, তারপর হচ্ছে -4, তারপরে 2, তারপর হলো 6 -1, আবার এই যে ঘুরে ওই জায়গা মতো 3 4, এই যে গুড, ভালো কথা। তাহলে হাফ, দেখো 3 দুগুণে 6, প্লাস হচ্ছে 4, প্লাস হচ্ছে 24, দেখছো এরকম সহজ হলে কত ভালো লাগে না, প্লাস, এখানে প্লাস, হ্যাঁ এখানে, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে মাইনাস, তারপর আবার এই যে এইভাবে, তাহলে 4 4 -16, 6 দুগুণে হচ্ছে প্লাস 12, তারপর হচ্ছে -3 একে 3। আচ্ছা ঠিক আছে, করি। উম, 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 উম। হাফ, এবার ক্যালকুলেট করে এখানে বসাই দিব, সব একবারে করব একবারে। 24, আচ্ছা এখানে কত, 24 আর 4 28, 28 আর 6 হচ্ছে কত, 34, তাই না? আচ্ছা 34, 34, আর এদিকে আমার কি থাকতেছে, এদিকে আমার থাকতেছে কি বলতো, এই যে এদিকে 34 মাইনাস, এখানে থাকতেছে হচ্ছে 16 আর 3 19, তাহলে 19 থেকে 12 বিয়োগ করলে থাকে হচ্ছে কত বলতো, 7। তার মানে থাকতেছে হচ্ছে যে ঘটনাটা কি, -7 থাকতেছে না, তার মানে 34 আর 7 কত হয় বলতো, 34 আর 7 হচ্ছে কত, 41। তার মানে আমার এখানে আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে 41/2, আমরা কি পাচ্ছি, 41/2। এখন দেখো ভাইয়া পুরা দেখো, এই যে 41/2, নিচে দেখা যাবে না, অল্প একটু অঙ্ক বাকি আছে, নিচে দেখা গেলে নিচে করে ফেলাই বেটার। আচ্ছা দেখো, আমাদের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে এই যে আমার চতুর্ভুজের ক্ষেত্রফলটা, চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফলে যদি দ্বিগুণ হয়, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমি কি পাইছি, চতুর্ভুজের ক্ষেত্রফলটা কই পাইছিলাম, এই এই যে, এই যে হাফ, হাফ হচ্ছে 23 প্লাস 5p, তাই না? এটা কি বলতো, 2 গুণ কি বলতো, 41/2। তাহলে এখন ক্যালকুলেট করাটাই তো কাজ, ক্যালকুলেট করাটাই কাজ। তাহলে দেখো আমি কি করতে পারি, এই যে এটা সমান, তাই না? আচ্ছা এখন থেকে এখানে তো 2 2 কাটা গেছে, 2 2 কাটা গেছে, তাহলে আলটিমেটলি থাকলো কি, 23 প্লাস হচ্ছে 5p ডিভাইডেড বাই হচ্ছে 2, আর ইকুয়াল টু হচ্ছে 41। তাহলে আমরা এখান থেকে কি পাবো বলো তো, এখান থেকে আমরা পাবো হচ্ছে, এখান থেকে পাবো 23 প্লাস 5p ইজ ইকুয়াল টু 41 দুগুণী কত হয়, 40 40 80, 1 1 2 82, 82। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 5p সমান সমান কি বলতো, 82 বিয়োগ হচ্ছে 23। তাহলে 82 তে 23 বিয়োগ করো, 82 থেকে 23 বিয়োগ করো, 82 থেকে 23 বিয়োগ করলে হবে কত, 59। কত হবে, কত হবে, 59 হবে। তাহলে কত হবে এখানে, আচ্ছা এখানে হবে কত, তার মানে 5p ইজ ইকুয়াল টু হচ্ছে 59। তাহলে ভাইয়া পি এর মান কত হবে, পি হবে 59 ডিভাইডেড বাই 5। পি এর মান বাইর করতে বলছিল, হ্যাঁ পি এর মান হলো 59/5। তাহলে এটাই আমাদের কি নির্ণয়,
অ্যান্সার দেখা যাচ্ছে না সবকিছু? আচ্ছা, তাহলে আমরা সফলভাবে সফলভাবে 11.2 শেষ করতে পারলাম। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, লেখাপড়া করো, আর রিলস কমা স্ক্রল করো। আল্লাহ হাফেজ।